নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদীর বাড়িতে হাই ভোল্টেজ 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যা খবর বেরিয়ে আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এই নরেন্দ্র মোদীর ক্যাবিনেট, যেটাকে নিয়ে বারংবার আলোচনা চলছে সারা দেশ জুড়ে, সেই ক্যাবিনেটে কোথাও কিন্তু গিয়ে একটা রদবদল, এবং সেই রদবদলটা অত্যন্ত গুরুতর। তার কারণ 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা সিটিং মিনিস্টার, তাদের কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ থেকে সরানো হচ্ছে, এবং অন্য ডিপার্টমেন্ট দেওয়া হবে তেমন নয়, তাদের সাধারণ একজন এমপি করে রেখে দেওয়া হবে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে সেই সমস্ত মন্ত্রীদের যা নাম বেরিয়ে আসছে তা শুনলে অবশ্যই কিন্তু বোঝাই যাবে যে মোদী সরকার কোথাও গিয়ে ভালোই চাপে রয়েছে। তা না হলে 2027 সালের ঠিক আগে, 2027 সালটা কেন ইম্পর্টেন্ট, 2026 যেমন ইম্পর্টেন্ট ছিল বাংলা, আসাম, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে ভোট ছিল, ঠিক তেমন ভাবে 2027 সাল আরো গুরুত্বপূর্ণ। তার কারণ উত্তরপ্রদেশে ভোট রয়েছে, তার কারণ পাঞ্জাবে ভোট রয়েছে, তার কারণ হিমাচল প্রদেশে ভোট রয়েছে, উত্তরাখণ্ডে ভোট রয়েছে। এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে ভোট যেখানে 2027 সালে রয়েছে, মূলত উত্তরপ্রদেশ, সেই জায়গাটার কিন্তু অবশ্যই ভিতটাকে শক্ত করতে হবে। এবং অবশ্যই উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে সারা ভারতবর্ষ থেকে যে আওয়াজগুলো উঠছে সেগুলো কিন্তু নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা ভাবিত মোদী সরকার, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে 4 জনের নাম উঠে এসেছে, তারা মোদীজির অত্যন্ত স্নেহভাজন, কিন্তু তাদেরই একদম সরাসরি মন্ত্রিত্ব থেকে সরানোর একটা কঠোর সিদ্ধান্ত বিজেপির অভ্যন্তর থেকে উঠে আসছে, নরেন্দ্র মোদীর বাড়ি থেকে উঠে আসছে। তা সেটা নিয়ে আলোচনা করব, কার কার এই মুহূর্তে মন্ত্রিত্ব যেতে পারে সেটাকে নিয়ে আলোচনা করব, কোন কোন নাম উঠে আসছে গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের সামনে রাখবো। এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বাড়িতে বৈঠক, এবং এই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন তাহলে সেটাও আপনাদের বলতে হয়। প্রাথমিকভাবে যার নাম উঠে আসছে তিনি তো অমিত শাহ, সবাই জানেন আপনারা। একদম নরেন্দ্র মোদী যেখানেই অমিত শাহ সেখানেই থাকবেন। এবং তার সঙ্গে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি বর্তমান এবং প্রাক্তন দুজনেই, নীতিন নবীন এবং জেপি নাড্ডা। এবং তার সঙ্গে এই নীতিন গাডকারি, আপনারা জানেন যে কেন্দ্রীয় সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি, তিনিও ছিলেন। এবং তার সঙ্গে ছিলেন রাজনাথ সিং। এই সবাইকে নিয়ে কিন্তু এই বৈঠকটা হয় নরেন্দ্র মোদীর বাড়িতে। এবং সেই বৈঠকে কিন্তু মূল যেটা আলোচ্য বিষয় ছিল, 4 মন্ত্রীর ইস্তফা যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক তেমন ভাবেই একটা নতুন টিম বানাতে হবে। সেই নতুন টিমটা পরবর্তীতে কিভাবে কাজ করবে, নতুন টিম বলতে নতুন মুখ দিয়ে, একদম যারা কোনোদিন মন্ত্রী হননি তেমন মানুষজনকে নিয়ে আসা হবে নতুন মন্ত্রিসভায়। এবং অবশ্যই তার সঙ্গে 10টা রাজ্যে মিলিয়ে 24টা সিটে কিন্তু রাজ্যসভায় পাঠাতে হবে বিজেপির পক্ষ থেকে মানুষজন। তো সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে যে কাদেরকে, কোন 24 জনকে সারা দেশের মধ্যে থেকে রাজ্যসভায় পাঠানো হবে, সেটা নিয়েও আলোচনা হয়। সম্পূর্ণটা এই মুহূর্তে বিস্তারিত আপনাদের সামনে রাখবো। তবে অবশ্যই 4 মন্ত্রী, তাদের যে মন্ত্রিত্ব যেতে চলেছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রমিনেন্ট মন্ত্রী, সেই জায়গাটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই মিটিং থেকে উঠে আসছে। দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেটা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিষয়, সেটা হচ্ছে যে নিট পেপার লিক ইস্যুটা। তার কারণ 22 লক্ষ ছেলে মেয়ে, 22 লক্ষ ছাত্রছাত্রী, তারা 12 পরীক্ষা দেওয়ার পরে তারা এই নিট পরীক্ষায় বসেছিল ডাক্তার হবে বলে। সেখান থেকে আমরা জানি যে অনেক কম সংখ্যক মানুষজন তারা ডাক্তার হতেন, কিন্তু এই মুহূর্তে 2 বছর ধরে পড়াশোনা করার পরবর্তীতে যেদিন তারা পরীক্ষা দিতে গেলেন, 1 ঘন্টার মধ্যে তারা জানতে পারলেন সমস্ত পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। এবং সেই যে চাপটা, সেই চাপটা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ওপরে গিয়ে বর্তাচ্ছে, কিন্তু আসল যে চাপটা সেটা কিন্তু তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর ওপর। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিউরোক্র্যাটস থেকে শুরু করে বিভিন্ন যারা অ্যাডভোকেটস, প্রত্যেকেই বলেছেন নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে কিভাবে চলছে, যে পর পর প্রত্যেক বছর পেপার লিক হয়ে যায় এবং আবারও পরীক্ষা নিতে হয়। 2024 সালে আমরা দেখতে পেয়েছিলাম নিটের পেপার লিক হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম 2024 সালে নেট পরীক্ষা, সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল, পেপার লিক হয়ে গিয়েছিল। প্রথমবার নেট পরীক্ষা এনটিএ যারা নেয় সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা পেন অ্যান্ড পেপারে নিয়েছিল এবং সেখানেও সম্পূর্ণ পেপার লিক হয়েছিল। আবারও পরবর্তী এই পরীক্ষাটা নেওয়া হয় কম্পিউটারাইজ পদ্ধতিতে।
এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে চর্চা হবে এবং সেই বিষয়টাকে চর্চার মধ্যে এতটাই গুরুতর একটা জায়গা পেয়েছে এই মুহূর্তে কিন্তু অবশ্যই ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার তিনি কেন ইস্তফা দিচ্ছেন না, এই মোদী সরকার সেটা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সেটা বললে তো কোথাও গিয়ে একদম এই মুহূর্তে ভাবের ঘরে চুরি করা হবে। তো সেই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের নামটা কিন্তু সবার আগে রয়েছে। নরেন্দ্র মোদী সরকারের এই মুহূর্তে ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে যিনি রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তার নামটা সবার আগে রয়েছে। দ্বিতীয় যে নামটা রয়েছে সেই দ্বিতীয় নামটা কিন্তু নির্মলা সীতারামনের রয়েছে। তার কারণ আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতবর্ষের ইকোনমি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। আপনারা জানেন গদি মিডিয়া এই ধরনের প্রশ্ন তুলবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় ইউটিউবার কিংবা আমাদের মতন ছোট ইউটিউবাররা প্রত্যেকেই এই প্রশ্ন তুলছে এবং বিভিন্ন ভাষায় একই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে কেন এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়নি, সরকারের বিত্তমন্ত্রী একদম কেন এখনো পর্যন্ত দেশবাসীকে জানাচ্ছেন না যে কিভাবে এই সংকট থেকে দেশ বেড়ে উঠবে, এই সংকট থেকে দেশ এগিয়ে যাবে। আমরা এখনো কেন ডলারের পরিমাণ যে এই মুহূর্তে টাকার পরিমাণ কমছে, ডলারের তুলনায় যে টাকার দাম কমছে সেটাকে নিয়ে কেন কোনো প্রেস কনফারেন্স করেননি নির্মলা সীতারামন। যবে থেকে ডলারের একটা ক্রাইসিস শুরু হয়েছে, যবে থেকে ভারতবর্ষের একটা ক্রাইসিস শুরু হয়েছে, সম্পূর্ণ বেরোজগারে ভরে গেছে। আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড পরিমাণে এই মুহূর্তে মূল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়া থেকে শুরু করে $1 সমান 97 টাকা পর্যন্ত হয়েছে, তখনও পর্যন্ত বিত্তমন্ত্রী সম্পূর্ণ চুপ। অর্থমন্ত্রীর এই যে নীরবতা সেটা কিন্তু অবশ্যই বারংবার প্রশ্ন তুলেছে। বড় বড় নিউজ চ্যানেল আমরা জানি কোনো প্রশ্ন তুলবে না, কিন্তু এই যে প্রশ্নগুলো উঠছে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল হ্যান্ডেল থেকে শুরু করে বড় বড় ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার প্রত্যেকে এই প্রশ্ন তুলছেন, সেগুলো নরেন্দ্র মোদী সরকার কিন্তু কোথাও গিয়ে এড়িয়ে যেতে পারছে না এবং আলটিমেটলি তো নামটা খারাপ হচ্ছে নরেন্দ্র মোদীর, কারণ তার ক্যাবিনেট মিনিস্টার এবং তাকে তিনি বাদও দিচ্ছেন না। তিনি যখন নিজে স্বীকার করে নিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে আমার দোষ, এই যে পেপার লিকটা সেটা আমার দোষ, আমরা দেখতে পেয়েছি, তার পরবর্তীতে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক একই রকম ভাবে নির্মলা সীতারামন প্রত্যেকবার বাজেটে বলছেন যে তিনি আমরা অরেঞ্জ ইকোনমির মধ্যে ঢুকছি, আমরা বিভিন্ন দেশকে ছাড়িয়ে গিয়েছি, কিন্তু প্রত্যেকটা দেশের তুলনায় মানুষের পার ক্যাপিটা রোজগার প্রত্যেক দিন কমছে। এই মুহূর্তে ভারতবর্ষের যারা মধ্যবিত্ত শ্রেণীতে বসবাস করেন ম্যাক্সিমাম মানুষের হাতে এটুকু অর্থসংস্থান থাকে না যে তারা পরবর্তী দিনে কি ঠিক বাজার করবেন, কি ঠিক তাদের লাক্সারি হবে, এটুকু নিয়ে ভাবার মতন তাদের পরিসর থাকে না, তাদের রোজগার এতটাই কম। এবং সেটাকে নিয়ে বাণিজ্য মন্ত্রী কেন কোনো কথা বলছেন না, সেটাকে নিয়ে অর্থমন্ত্রী কেন কোনো কথা বলছেন না, এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। তার সঙ্গে আপনাদেরকে জানাই এই মুহূর্তে আরো একজনের নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেটা এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, এবং বিদেশ মন্ত্রী হিসেবে আপনারা জানেন যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল থেকে শুরু করে যুদ্ধ চলাকালীন এখনো পর্যন্ত এস জয়শঙ্কর যেভাবে তার ভূমিকা নিয়েছেন সেটা কিন্তু খুব একটা বিভিন্ন জায়গায় বিশ্লেষিত হচ্ছে, সমালোচিত হচ্ছে যে বিদেশ মন্ত্রীর এই ধরনের ব্যবহার আমাদেরকে দেখতে হচ্ছে কেন, এবং অবশ্যই বিদেশ মন্ত্রী এই যে সামগ্রিক যে ট্রেড ডিলটা হলো সেটাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, সেটাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স কেন করলেন না, এই প্রশ্নগুলো উঠছে। এবং সেখান থেকে এস জয়শঙ্কর তার নামও রয়েছে, এবং অবশ্যই যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, তার ডেপুটি মিনিস্টার যিনি বন্দি সঞ্জয় কুমার, তিনি আপনাদেরকে জানিয়েছিলাম তার ছেলেকে নিয়ে একটা স্ক্যান্ডাল হয়েছে, তিনি তেলেঙ্গানা থেকে বিলং করেন এবং সেই বন্দি সঞ্জয় কুমারের ছেলে এক 17 বছরের নাবালিকা তাকে একদম যৌন নিগ্রহ করে সরাসরি কিন্তু এই মুহূর্তে ফেরার অবস্থায় রয়েছেন, কিন্তু তাকে এখনো পর্যন্ত ক্যাবিনেটে রেখে দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো তার প্রশ্ন না করে, শোকজ না করে। সুতরাং এই নামগুলো ঘোরাফেরা করছে যখন, তখন অবশ্যই বোঝাই যাচ্ছে একটা জিনিস যে নরেন্দ্র মোদী বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে নিজেকে নিয়ে সচেতন, অন্তত নিজের সরকারকে নিয়ে সচেতন, 2029কে নিয়ে সচেতন, যাতে অন্তত অ্যাটলিস্ট 2029-এ এই চাপটা অন্তত তার না হয় যে তার বারংবার হোঁচট খেতে হচ্ছে, তার সরকার তৈরি করতে হোঁচট খেতে হচ্ছে। এবং অবশ্যই
বারংবার এই চন্দ্রবাবু নাইডু, এই নীতিশ কুমার তারা ছেড়ে দেবেন, এই ভয় ভয়ে তাকে চলতে হচ্ছে। তাই সেই জায়গাটা সম্বন্ধে তিনি সিকিউর করতে চাইছেন, নতুন টিম, ফ্রেশ মুখ নিয়ে তৈরি করতে চাইছেন, এবং যারা ইয়াং তেমন মানুষজনকে ক্যাবিনেটে কিন্তু আনতে পারেন নরেন্দ্র মোদী, তেমনই খবর। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।